ফিরলাম বিরতির পর। চোখ রাখবো এবার অন্যান্য খবরাখবরে। 2025-এর বিধানসভা ভোটে 20টির বেশি আসন পাবে না নীতিশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীর জন্য বড় ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর। বিজেপির সঙ্গে এই জোট দীর্ঘস্থায়ী হবে না বলেও জানিয়েছেন প্রশান্ত কিশোর। তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন অশোক দাস, রাজনৈতিক বিশ্লেষক, সরাসরি আমাদের সাথে জুড়ে গেছেন। কি বলছেন তিনি শুনবো। অশোক দা, কি আপডেট রয়েছে এই বিষয়ে? হ্যাঁ, নমস্কার আপনাদের সকলকে এবং যারা দেখছেন তাদের সকলকে। প্রশান্ত কিশোর বাবু বলেছেন যে 20টারও বেশি আসন পাবেন না নীতিশ কুমার এই নির্বাচনে 25-এ বিধানসভায়। একদমই। আচ্ছা, তো এই বিষয়ে দেখুন কি বলার আছে, এটা তো প্রশান্ত কিশোর বলেছেন। তাহলে আমাকে যখন বলছেন, আমি একটা কথা বলবো, প্রশান্ত কিশোর রাজনৈতিক নেতা নন। প্রশান্ত কিশোর একজন বিজনেসম্যান, পলিটিশিয়ান নন। কারণ উনি বিজনেসটা ভালো জানেন, পলিটিক্সটা ভালো জানেন না। উনি আগে ভালো করে পলিটিক্সটা শিখুন, কারণ ওনাকে শিখতে হবে পলিটিক্সটা। কারণ হচ্ছে রাজনীতিটা হচ্ছে ত্যাগের বিষয়। উনি তো পয়সা উপার্জনের জন্য এক এক সময় এক একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় যে তাদের জন্য কাজ করে যান। আগে উনি বিহারের মানুষের, বিহারের জনগণের তাদের কাছে পৌঁছন, তাদের কাছ থেকে তাদের আশীর্বাদ নিন, আশীর্বাদ নিয়ে তারপর এইসব বড় বড় কথা বলবেন। কারণ এটা একটা এমনই বিষয়, নীতিশ কুমার বারবার পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষায় উনি নীতিশ কুমার বারবার উত্তীর্ণ হয়েছেন। হ্যাঁ, কখনো আসন কমেছে, কখনো আসন বেড়েছে, কিন্তু উনি বিহারের মানুষের জন্যই চিন্তা করেছেন এবং বিহারের মানুষের কথা ভেবেই এক এক সময় এক একটা জায়গায় উনি অবস্থান করেছেন। সেটা বিহারের মানুষের জন্য, তার নিজের ছেলের জন্য নয়, তার পরিবারের জন্য নয়, তার দলের জন্য নয়। অনেক সময় দলকেও সাফার করতে হয়েছে। এই জন্যই দল অনেক সময় কম আসন পেয়েছে, কিন্তু দল সাফার করেছে। ব্যক্তি হিসাবে নীতিশ কুমার সাফার করেছে, দল হিসাবে দলের সমস্ত কর্মীরা সাফার করেছে জনতা দলে। কিন্তু প্রশান্ত কিশোর তিনি কোনো সময় সাফার করেননি। কিছু সময় ছিলেন, নীতিশ কুমারের সঙ্গে ছিলেন, কিন্তু তিনি যখন নীতিশ কুমারের সঙ্গে ছিলেন তার নৈতিকতা ছিল না। তিনি দলের একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, অথচ তিনি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির হয়ে কাজ করে টাকা উপার্জনের ব্যবস্থা করেছেন। এই জায়গা থেকে প্রশান্ত কিশোরের এইসব কথাবার্তার আগামী দিনে কোনো জনগণ, বিহারের জনগণ কেন ভারতবর্ষের জনগণ এটা বিশ্বাস করবে না, আর এই ভবিষ্যৎবাণী কখনোই ফলবে না। একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম আমাদের অশোক দাস, রাজনৈতিক বিশ্লেষকের সাথে আমরা কথা বলছিলাম। সরাসরি আমাদের সাথে ছিলেন তিনি এবং সেই জায়গায় বলা যায় তিনি এই বিষয় সম্পর্কে তুলে ধরেছেন। তবে 2025-এর বিধানসভা ভোটে 20টিরও বেশি আসন পাবেন না নীতিশ কুমার, এমনটাই ভবিষ্যৎবাণী করেছেন প্রশান্ত কিশোর। তবে গোটা বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের নিউজ রুম থেকে সরাসরি রয়েছে অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা বর্ধন, কি বলছেন শুনবো। অঙ্কিতা, কি আপডেট রয়েছে এই বিষয়টা বা কি বিস্তারিত রয়েছে? দেখো, আজ সকাল থেকে কিন্তু আমরা বলতে পারি গোটা দেশ জুড়ে এক প্রকার চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি অষ্টমবারের মতো পদত্যাগ এবং নবমবারের মতো তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। জেপি নাড্ডা, অর্থাৎ বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছে জেপি নাড্ডা, উনার উপস্থিতিতেই তিনি কিছুক্ষণ আগে শপথ বাক্য পাঠ করেছেন। যে রাজ্যপালের হাতে তিনি আজ সকালেই ওনার ইস্তফা তুলে ধরেছিলেন, ঠিক সেই রাজ্যপালের উপস্থিতিতেই তিনি কিছুক্ষণ আগে ওনার শপথ বাক্য পাঠ করেন। আর এই রাজনীতিতে গোটা বিষয় বা রাজনীতি কৌশলবিদ হিসেবে আমরা জানি প্রশান্ত কিশোরকে। প্রশান্ত কিশোর এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতিতে একটা বড় বা একটা চর্চিত নাম। উনি বিশেষ করে রাজনৈতিক বিভিন্ন বিষয়গুলি অ্যানালাইজ করে থাকেন। এবার তিনি নীতিশ কুমারকে নিয়ে একটি বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে নীতিশ কুমার এই মুহূর্তে জোটে যার সাথে যাক না কেন সেই জোট দীর্ঘস্থায়ী হবে না। ঠিক এইভাবেই তিনি ওনার কথা তুলে ধরেছেন। তিনি আরো বলছেন সামনে রয়েছে 2024-এর লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে নীতিশ কুমার এই মুহূর্তে উনি এই সিদ্ধান্তে এসেছেন। তাই তিনি বলছেন যে 24-এর পর, যদিও 2024-এর লোকসভা পর্যন্ত তাদের জোট থাকলেও, অর্থাৎ বিজেপির সাথে নীতিশের জোট থাকলেও আগামীতে সেই জোট থাকবে না। দেখো, 2025 সালেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন এবং সেটা
এটা হাই ভোল্টেজ নির্বাচন হতে যাচ্ছে। আর সেই নির্বাচনে নাকি বিজেপির সাথে নীতিশ কুমারের এই মুহূর্তের যে গঠবন্ধন আজ আবার পুনরায় হয়েছে তা ভেঙে যাবে। ঠিক এইভাবে উনি উনার ভবিষ্যৎবাণী করেছেন। তিনি হলফ করে বলেছেন যে 2025-এর আগেই তাদের জোট ভেঙে যাবে, আর যদি জোট ভেঙে না যায় তবে উনি উনার কাছ থেকে অবসর নিয়ে নেবেন। এইভাবে কিন্তু তিনি গোটা বিষয়টি তুলে ধরেছেন। আজ সকাল থেকেই কিন্তু এক প্রকার জল্পনা ছিল, বা আমরা বলতে পারি 80 থেকে 90% নিশ্চিত ছিল যে নীতিশ কুমার তার পুরনো জোট শরিক অর্থাৎ বিজেপির সাথে জোটে যাবে, এবং ঠিক সেই হলো। আজ বিকেলেই সেই কথাই হলো, বিজেপির সাথে সে জোটে যায়। আবারও মুখ্যমন্ত্রী পদে তিনি শপথ গ্রহণ করেন, যেখানে জেপি নাড্ডার সাথে তিনি উপস্থিত ছিলেন। জেপি নাড্ডা এই সভায় উপস্থিত ছিলেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে বা আজকের এই ঘটনাকে কেন্দ্র করে প্রশান্ত কিশোরের যে বক্তব্য তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন যে অশোক কুমার হচ্ছে এই মুহূর্তে রাজনীতির কৌশলবিদ, এবং তিনি বলছেন যে 2024 পর্যন্ত নীতিশ কুমারের এই জোট টিকবে না। তিনি আজ দুপুরেও বলেছেন যে নীতিশ কুমার বিজেপিতে যাক বা অন্য কোনো দলে যাক, যে কোনো দলে যাক বা কোনো গঠবন্ধনে যাক, কোনো গোষ্ঠীর বা কোনো দলের সাথেই তার এই জোট থাকবে না। সেই জোট 2025-এর আগেই ভেঙে যাবে। সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে তুলে ধরেছে প্রশান্ত কিশোর। শতাব্দী, একদমই। তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো যে একদিকে বছর খানেক আগে অমিত শাহ বার্তা দিয়েছিলেন যে বিজেপির দরজা নীতিশের জন্য চিরদিনের জন্য বন্ধ, অন্যদিকে নীতিশ যেখানে জোর গলায় বলেছিলেন যে মরে গেলেও তিনি আর বিজেপিতে যাবেন না, তাহলে আজকে হঠাৎ করে এই পাল্টি বা বলা যায় আবারও পাল্টি, তো সেক্ষেত্রে কোন চাবিকাঠি বা কোন তৃতীয় চাবিকাঠি কাজ করছে বলে মনে করা হচ্ছে? দেখো, এই মুহূর্তে রাজনীতিতে দাঁড়িয়ে বা আজকের এই যে ঘটনা, একেবারে অষ্টমবারের মতো পদত্যাগ, তারপর নবমবারের মতো মুখ্যমন্ত্রী, এই পুরো গোটা বিষয়কে দেখে কিন্তু একটাই মনে হচ্ছে যে রাজনীতিতে সবকিছু হয়, শত্রু মিত্র বলে কিছুই থাকে না, রাজনীতিতে সবকিছু হয়। তুমি বলছিলে যে নীতিশ কুমার বলেছিল যে তিনি মরে গেলেও তিনি বিজেপিতে যাবেন না, অন্যদিকে বিজেপি বলেছিল যে নীতিশ কুমারের জন্য একেবারে দরজা বন্ধ। তবে হ্যাঁ, অবশ্যই তৃতীয় চাবিকাঠি এই মুহূর্তে মনে করা হচ্ছে জেপি নাড্ডা, যিনি এই মুহূর্তে বিজেপির সর্বভারতীয় সভাপতি রয়েছে, যিনি তার উপস্থিতিতেই আজকে তিনি শপথ বাক্য পাঠ করেছেন। মনে করা হচ্ছে যে জেপি নাড্ডার সাথে হয়তোবা আগে কোনো ধরনের কথা হয়েছিল, বা আগে ওনার সাথে গোটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। তারপর যদিও সেই বিষয় নিয়ে এখনো কেউই কিছু বলতে চাইছে না। যাই হোক, রাজনীতিতে সব হয়, তাই এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে স্পষ্ট যে নীতিশ কুমার তিনি বিজেপির সাথে জোটে গেছেন। বহুদিন ধরে জল্পনা কল্পনা ছিল যে তিনি হয়তোবা দল পরিবর্তন করতে পারেন, তিনি আবারও তার পুরনো শরিক অর্থাৎ বিজেপির সাথে জোটে যেতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু আজকে সেই জিনিসটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। শতাব্দী, একদমই। তো বলা যায় যে সাম্প্রতি যে রাম মন্দির উদ্বোধন হয়েছে, অন্যদিকে বলা যায় যে তোমার ইন্ডিয়া জোটে ভাঙন ধরিয়ে কিন্তু বলা যায় নীতিশের আজকে এখানে আসা। তবে সেক্ষেত্রে কি বলা যায় 2024-এর লোকসভা ভোটের আগে বিজেপি একেবারে চাঙ্গা হতে চলেছে? একদমই। দেখো, তুমি বলছিলে যে রাম মন্দির উদ্বোধন, অবশ্যই রাম মন্দির একটা ফ্যাক্টর থাকছেই, হিন্দুত্বের তাসে বিজেপি খেলছে সেটা বিরোধীরা বলছে। তাই এই রাম ভক্ত বা অনেক ক্ষেত্রেই যে রাম মন্দির উদ্বোধন বিজেপিকে আগামী দিনে বা 24-এ যথেষ্ট সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখছে না, বা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই কথা উঠে আসছে। অন্যদিকে তুমি বলছো যে নীতিশ কুমারের এই দল পরিবর্তন আগামী দিনে কতটা প্রভাব পড়তে পারে। দেখো, নীতিশ কুমার একটা বড় ফ্যাক্টর, বা আজকের দিনে দাঁড়িয়ে বা 2024-এর নির্বাচনের দিকে দাঁড়িয়ে নীতিশ কুমার এমন একজন ব্যক্তি যিনি একজন পোর খাওয়া নেতৃত্ব, এবং ওনার যথেষ্ট দাপট রয়েছে ভারতীয় রাজনীতিতে। সেক্ষেত্রে উনি এই মুহূর্তে যেহেতু বিজেপির সাথে একসাথে জোটে দিয়ে এসেছেন, সেক্ষেত্রে অবশ্যই বিজেপির জন্য একটা বাড়তি অক্সিজেন, বিজেপি আরো একটু শক্তিশালী হয়ে উঠলো। 24-এর আগে আমরা বলতে পারি যে নীতিশ কুমারের এই বদল এবং বিজেপির সাথে জোটে যাওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ বিজেপির জন্য। বিজেপি এতদিন চাইছিলেন যে এমন কিছু রাজনৈতিক
রাজনৈতিক দল বা এমন কিছু রাজনৈতিক নেতারা যদি তাদের দলে আরো সামিল হয় তবে তারা দল আরো শক্তিশালী হয়ে উঠবে। এবং আমরা দেখেছি যে ইন্ডিয়া জোটে যদি প্রথম সারির বিভিন্ন মুখ হয়ে থাকে তার মধ্যে আমরা বলতে পারি নীতিশ কুমার একজন, মল্লিকার্জুন খাড়গে অবশ্যই থাকছেন, কেননা তিনি হচ্ছেন এই মুহূর্তে ইন্ডিয়া জোটের সভাপতি। অন্যদিকে কিন্তু নীতিশ কুমার একটি গুরুত্বপূর্ণ মুখ, কিন্তু সেই জায়গায় একেবারে সেখান থেকে সরে এসে বিজেপির সাথে জোট করা, তাকে কেন্দ্র করে বিজেপির অবশ্যই বাড়তি অক্সিজেন। অন্যদিকে ইন্ডিয়া জোটের জন্য কিন্তু বড়সড় ফাটল, ইন্ডিয়া জোট থেকে একটা বড় শরিক তিনি সরে এসেছেন, অর্থাৎ নীতিশ কুমার সরে এসেছেন। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটেও কিন্তু আগামী দিনে আরো বড়সড় ফাটল দেখা দিচ্ছে। যদিও বিভিন্ন নেতৃত্বরা, বিশেষ করে কংগ্রেস নেতৃত্বরা, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি রয়েছে আশিস কুমার সাহা, তিনিও বলেছেন যে নীতিশ কুমারের এই দল পরিবর্তন বা নীতিশ কুমার এই মুহূর্তে বিজেপিতে গেলে তেমন কোনো প্রভাব পড়বে না ইন্ডিয়া জোটে। যাই হোক, সবটাই সময়ের অপেক্ষা। এই মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতো করে প্রচার প্রসারে নেমেছে, কিন্তু হ্যাঁ অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে নীতিশ কুমারের এই দল, পুরনো দল বা পুরনো জোটকে ছেড়ে আবারও বিজেপির সাথে এই জোটে আসা যথেষ্ট গুরুত্বপূর্ণ আজকের 24 লোকসভা নির্বাচনকে সামনে রেখে। শতাব্দী, একদম আরেকটি বিষয় অঙ্কিতা তোমার কাছ থেকে জানতে চাইবো। বলা যায় যে একদিকে তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে নীতিশ ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী পদে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে অন্যদিকে প্রশান্ত কিশোরের সেই বার্তা যে দীর্ঘস্থায়ী হবে না সেই বিজেপির সঙ্গে জোট, তো সেক্ষেত্রে কতটুকু যুক্তিযুক্ত বলা যাচ্ছে এই আজকের এই ছবিকে ঘিরে? অন্যদিকে উল্টো চিত্র প্রশান্ত কিশোর বলছেন, তাহলে কি দাঁড়াচ্ছে বা কতটুকু যুক্তিযুক্ত ওনার এই ভবিষ্যৎবাণী? দেখো, প্রশান্ত কিশোর হচ্ছেন একজন রাজনৈতিক কৌশলবিদ। উনি উনার মতো করে বিভিন্ন বিষয়টি দেখেন বা অ্যানালাইজ করে থাকেন। উনার মত বা উনি চিন্তা করছেন যে 2025-এ হয়তো বা বিজেপির সাথে নীতিশ কুমারের জোট থাকবে না, সেভাবে তিনি উনার মতো করে অ্যানালাইজ করছেন। যেহেতু তিনি নবারের মুখ্যমন্ত্রী বা তিনি 1.5 বছরের জোটকে ভেঙে এসে তিনি আবারও বিজেপির সাথে গঠবন্ধন করেছেন এবং আগামী দিনে আবারও তিনি পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে গোটা বিষয়কে চিন্তা করে উনি উনার মতো করে বক্তব্য রেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি, তুমি বা আমরা কেউই বলতে পারছি না যে 2025-এ নীতিশ কুমার আবারও দল পরিবর্তন করবে, সেটা সময় বলবে। হ্যাঁ ঠিক আছে, যে রাজনৈতিক কৌশলবিদ হিসেবে তিনি প্রশান্ত কিশোর উনি উনার মতো করে বক্তব্য রেখেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি হয়তো বা বলতে পারবো না যে 2025 সালে এই জোট থাকবে কিনা বা প্রশান্ত কিশোরের এই বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ফলপ্রসূ হবে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে হয়তো বা কারোর কাছেই সম্ভব নয় এই কথাটাকে একেবারে হলফ করে বলা। শতাব্দী, একদমই। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সাথে, সরাসরি গোটা বিষয় সম্পর্কে তুলে ধরেছে এবং সেক্ষেত্রে বলা যায় 2025-এর বিধানসভা ভোটে 20টিরও বেশি আসন পাবে না নীতিশ কুমার, এমনটাই কিন্তু আজ ভবিষ্যৎবাণী করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্বন্ধে, এমনটাই ভবিষ্যৎবাণী প্রশান্ত কিশোর। তবে কতটুকু যুক্তিযুক্ত তা কিন্তু সময়ের অপেক্ষা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।